সরাসরি ক্লাসে। তো এই ক্লাসটা আমরা গতদিনে করেছিলাম, এই কোশ্চেনটা গতদিনে করেছিলাম। সো এই কোশ্চেনের উত্তরটা হয়েছে দ্য ভার্সেস আর ব্লেসড। সো যারা আজকে নতুন ক্লাসে এসেছেন তাদের জন্য আবারও প্রথম থেকেই শুরু করতে হবে। আচ্ছা, এখনো অনেকেই কিন্তু জয়েন হচ্ছে, বাট এরা কি জয়েন হতে পারছে না? আমি তো বুঝতে পারছি না। সবারই দেখায় একই প্রবলেম, আজকে এমন হচ্ছে। আচ্ছা, গুগল মিটে তো এরকম সমস্যা করে না, মানে গতকালকে থেকে এই সমস্যাটা করছে। যদি এরকম সমস্যা হয় তাহলে জুমে ক্লাস করাবো, অথবা এই লিঙ্কটা চেঞ্জ করতে হবে, কারণ এই লিঙ্কটাতে অনেকদিন থেকে ক্লাস হচ্ছে। সো এই লিঙ্কটা আমাদের চেঞ্জ করা দরকার। নেক্সট ক্লাসে এই লিঙ্কটা পুরোটাই চেঞ্জ করে দেবো। তো আজকে আমরা ক্লাসে চলে যাই, কি বলেন? ওকে, একটু দেখেন প্রথম যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা দেখেন, অনেকে নতুন আছেন। দ্য ভার্সেস বি ব্লেসড। তো এই কোশ্চেনটা আপনাদের বারবার কিন্তু আসছে, আপনাদের এই কোশ্চেনটা বারবার আসছে। সো এই কোশ্চেনগুলো একটু নোট করে নেবেন। যারা খাতা কলম নিয়ে বসেছেন এই কোশ্চেনগুলো নোট করে নেবেন, কারণ যেগুলো 99.99% দেওয়া আছে অথবা 99.99% দিচ্ছি, সেগুলো কোশ্চেন আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখবেন যে এই কোশ্চেনগুলো হুবহু আপনার পরীক্ষাতে আসছে। সো এটা একটু নোট করে নেবেন। সো এই কোশ্চেনটা একটু দেখেন যে দ্য ভার্সেস বি ব্লেসড। তো এটার বাংলাটা এরকম যে পুণ্যবানরা ধন্য হয় অথবা গুণীরা ধন্য হয়। যাদের বাংলা লিখে নিতে হবে তারা বাংলাটাও লিখে নেবেন, এর পাশে বাংলাটা লিখে নেবেন। সো এইখানে একটু দেখেন উত্তরটা হয়েছে দ্য ভার্সেস আর ব্লেসড। তাহলে উত্তরটা কি হয়েছে? দ্য ভার্সেস আর ব্লেসড। সো এইখানে একটু লক্ষ্য করেন, সাবজেক্ট প্লুরাল। সাবজেক্ট কি? সাবজেক্ট, এই যে এটা সাবজেক্ট, সাবজেক্ট প্লুরাল প্লাস প্লুরাল ভার্ব। যদি সাবজেক্ট প্লুরাল হয়, শুধু এখানে না, আপনি যেখানে পড়তে যাবেন যদি সাবজেক্ট দেখেন প্লুরাল হয়েছে, তাহলে আপনাকে যেই ভার্বটা বসাইতে হবে সেটা অবশ্যই কি করতে হবে? সেটাও প্লুরাল করতে হবে। তাহলে এই ধরনের যদি কোনো বাক্য আসে, এইখানে আমি যতগুলো সেন্টেন্স দেখিয়েছি, এখন এর মধ্যে যে আপনার পরীক্ষাতে আসবে বিষয়টা এরকম না, কিন্তু এই নিয়মের বাইরে পরীক্ষাতে কোনো কোশ্চিন আসবে না, এইটা 100%। যে আমি যতগুলো কোশ্চিন করাবো এই কোশ্চিনগুলো যদি আপনি ভালোভাবে বুঝেন, তাহলে এই নিয়মের বাইরে আর কোনো কোশ্চিন আপনার পরীক্ষাতে আসবে না। সো এই কোশ্চিনটা তোমরা বুঝতে পেরেছি, তাই না? যে প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। ওকে, এরপরে দেখেন আমরা 2 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। এরা সম্ভবত এখনো অ্যাড হতে পারছে না, বারবার নক করছে। ওকে, এরপরে 2 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন। দ্য প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস আর ইনক্রিজ ডে বাই ডে। সো উত্তরটা হবে দ্য প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস আর ইনক্রিজিং ডে বাই ডে। একটু ব্যাখ্যাটা লক্ষ্য করেন। ডে বাই ডে থাকলে কি করতে হবে? ডে বাই ডে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি একটু বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ওকে, আমি যখন কথা বলবো তখন আপনারা কথা বলবেন না, যখন আমি আপনাদেরকে প্রশ্ন করব তখন পারলে আপনারা উত্তর দিবেন। তাহলে হবে কি, আমি যখন কথা বলছি তখন আপনারা শুনতে পাবেন, আর আপনারা যখন কথা বলবেন তখন সবাই মিলে শুনতে পারবে। বিষয়টা এটা। তো এইটার প্রত্যেকটা সেন্টেন্সের অনেকের বাংলা মিনিং করতে সমস্যা হয়। এই জন্য আমি প্রত্যেকটা, যদি সম্ভব হয়, যদি সময় থাকে আর আপনারা যদি বাংলা মিনিং করতে পারেন তাহলে তো আমার বলার দরকার নাই। আর যদি মনে হয় যে না বাংলা মিনিংটা বলে দিতে হবে, তাহলে আমি বলে দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আজকে অনেকে অ্যাড হতে পারছে না, এই লিঙ্কটা চেঞ্জ করে দিতে হবে। ওকে, তাহলে এই সেন্টেন্সটা একটু দেখেন তো, এটার বাংলা মিনিংটা কি আসবে একটু বলেন তো, বাংলাটা কি আসবে? যদি আপনি বাংলা বুঝতে না পারেন, যদি আপনি বাংলাটা বুঝতে না পারেন তাহলে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস মানে ভার্বটা কারেক্ট করা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে, কারণ যেহেতু টেন্সের বিষয় এটা। সো এখানে দ্য প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস আর ইনক্রিজিং ডে বাই ডে, অর্থাৎ নিত্যপণ্যের দাম দিন দিন বাড়তেছে, বেড়েই চলেছে, বাড়ছে, একই কথা। তাহলে নিত্যপণ্যের দাম দিন দিন বেড়েই চলেছে, বাড়ছে। এরপর দেখেন
3 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন যে আইস ফ্লোট অন ওয়াটার। তো এই কোশ্চেনটা হচ্ছে 99.99% দেওয়া আছে। তো এই কোশ্চেনটা হচ্ছে আপনারা একটু দাগ দিয়ে দিবেন, মানে একদম 3 স্টার 4 স্টার 7 স্টার যা ইচ্ছা। এই কোশ্চেনটা হচ্ছে অনেকবার আসছে, যদি বোর্ড কোশ্চেনগুলো ফলো করে দেখেন তাহলে দেখবেন যে এই কোশ্চেনটা অনেকবার আসছে। সো এই কোশ্চেনটা হচ্ছে এরকম, বাংলা মিনিংটা আসে এরকম যে বরফ জলের উপর ভাসছে। সো এই হ্যাঁ ভাসছে। সো এটার হচ্ছে উত্তরটা হবে যে আইস ফ্লোটস অন ওয়াটার। ব্যাখ্যাটা একটু দেখেন, ব্যাখ্যাটা একটু দেখেন। আচ্ছা প্রথম কোশ্চেনটা দেখতে পারেননি কেন ভাই, এইমাত্র কি জয়েন হলেন? আচ্ছা যদি হচ্ছে এরকম হয় যে আপনারা যদি এরকম মনে করেন যে 1 নাম্বারটা দেখতে পারেনি 2 নাম্বারটা দেখতে পারেনি তাহলে কিন্তু ক্লাস আগাবে না। সো এটা একটু মাথায় রাখতে হবে যে একজনের প্রবলেমের জন্য কিন্তু সবার প্রবলেম হবে। সো এখন কি পেয়েছেন একটু বলেন, পেয়েছেন? ওকে, এরপরে হচ্ছে দেখেন 4 নাম্বার কোশ্চেন, আমরা হচ্ছে 3 নাম্বারে ছিলাম। 3 নাম্বার কোশ্চেনটা দেখেন চিরসত্য মানে চিরন্তন সত্য যদি হয় সেন্টেন্স আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস বসে। তাহলে ভার্বের শেষে কি বসে? এস অথবা ইএস বসে। আচ্ছা কখন এস বসে আর কখন ইএস বসে আমরা কিন্তু জেনেছি এর আগে, কখন এস বসে আর কখন ইএস বসে একটু বলেন তো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে এস বা ইএস হয়, আর না হইলে মানে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হবে, আর বাদ বাকি যতগুলো হচ্ছে পারসন আসবে মানে থার্ড পারসন আসবে সবগুলো হচ্ছে ভার্বের শেষে এস বা ইএস হবে। তাহলে আমাকে বুঝতে হবে শুধু যেটা হচ্ছে চিরন্তন সত্য কথা কিনা, অর্থাৎ প্রেজেন্ট টেন্স কিনা। এটা হচ্ছে কি? প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সে কি কি থাকবে? একটা হচ্ছে চিরন্তন সত্য কথা থাকবে, একটা হচ্ছে অভ্যাসগত সত্য থাকবে, তারপর হচ্ছে নিকট ভবিষ্যৎ থাকবে। এই মাত্র হচ্ছে এরকম কোনো কাজ বুঝাবে মানে যেটা সচরাচর ঘটে এই ধরনের কাজ হলে সেটাই হবে কি? সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এরপর হচ্ছে আমরা 4 নাম্বার কোশ্চেনটা একটু দেখি যে মাই প্যারেন্টস গো টু ইন্ডিয়া নেক্সট মান্থ। তাহলে মাই প্যারেন্টস গো টু ইন্ডিয়া নেক্সট মান্থ। সো এখানে একটু লক্ষ্য করে দেখেন যে নেক্সট কথাটা লেখা আছে, কি কথা লেখা আছে? নেক্সট। সো নেক্সট এর পরে এখানে দেখেন নেক্সট প্লাস সময় থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা যে টেন্সটা পড়েছি তাহলে টেন্সের কি লাগবে? টেন্সের গঠন প্রণালীটা লাগবে। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনটা কি একটু বলেন তো? ফিউচার ইনডিফিনিট টেন্সের তাহলে শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, আর সব জায়গাতে তো সাবজেক্ট থাকবেই। তাহলে এখন দেখেন যে নেক্সট প্লাস সময় থাকবে, তাহলে যত জায়গাতে আপনার নেক্সট প্লাস সময় থাকবে সবগুলো কিন্তু হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে এখানে একটু লক্ষ্য করেন দেখেন যে মাই প্যারেন্টস লেখা আছে, বাট মাই প্যারেন্টস এর পরে কিন্তু উইলটা দেওয়া নাই, উইলটা হচ্ছে দেওয়া নাই। সো আপনাকে কি করতে হবে? উইলের পরে ভার্বের বেস ফর্ম করতে হবে। এই যে দেখেন এখানে হচ্ছে উইল প্লাস V1। তাহলে মাই প্যারেন্টস গো টু ইন্ডিয়া নেক্সট মান্থ। তাহলে এইটা হচ্ছে অনেক ইজি একটা সেন্টেন্স। এর বাংলাটা কি আসে একটু বলেন তো? এর বাংলাটা কি আসে? আমার বাবা মা পরের মাসে ইন্ডিয়াতে যাবে। ইন্ডিয়াতে যাবেন, তাই না? আমার হচ্ছে হ্যাঁ, যেহেতু হচ্ছে ওনারা গুরুজন পার্সন সো হচ্ছে ইন্ডিয়াতে যাবেন। আচ্ছা এখন আমি একজন একজন করে অ্যাডমিট করি তো দেখি। আচ্ছা একজন একজন করে অ্যাডমিট করলে হচ্ছে সম্ভবত একজন একজন করে অ্যাডমিট করি। তাহলে এখানে একটু দেখেন যে আমার বাবা মা আগামী মাসে বা পরের মাসে কোথায় যাবেন? ইন্ডিয়াতে যাবেন না ভারতে যাবেন? ইন্ডিয়াতে যাবে। ইন্ডিয়াতে যাবেন না ভারতে যাবেন? ভারতে যাবে। ভারতে যাবেন। আমরা হচ্ছে বাংলাদেশের মানুষ বাংলার বেশ মানে মধ্যে সব সময় খালি ইংলিশটা ঢুকাই দিই, মানে ইংলিশটাই হচ্ছে ইউজ করি। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে আরেকটা কোশ্চেন দেখব। এবার নিচের যে কোশ্চেনটা আছে সো এটা হচ্ছে একটু দেখেন এই কোশ্চেনটা, এটা আমরা গতদিনও দেখেছি যে ইউ ওয়াচ টেলিভিশন ওপেন, ইউ ওয়াচ টেলিভিশন ওপেন। তাহলে এখানে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে ওপেন, নিয়মটা হচ্ছে এই যে ওপেন লেখা আছে এটা যদি ওপেন থাকে তাহলে কোন টেন্সে যাবে একটু বলেন তো? যদি ওপেন থাকে তাহলে কোন টেন্সে যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট। ওপেন মানে কি? প্রায়, ঘন ঘন। ওপেন মানে হচ্ছে কি? প্রায়, তাই না? সো প্রায় যদি হয়, কিন্তু এখানে একটা লক্ষ্য করেন কি দেওয়া আছে
সবার শেষে হচ্ছে প্রশ্নবোধক একটা চিহ্ন দেওয়া আছে। সো প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে তাহলে আপনার প্রেজেন্ট ইনডিফিনিটের প্রশ্নবোধক করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের প্রশ্নবোধক যদি আমরা করি তাহলে কি কি নিই একটু বলেন তো। তাহলে ডু ডাজ সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখন এখানে আমরা ডাজ নিব কখন? ডাজ নিব হচ্ছে থার্ড পারসনের ক্ষেত্রে, আর ডু নিব হচ্ছে কখন? ডু নিব হচ্ছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে। তাহলে হ্যাঁ, ডু নিব কখন? ডু নিব হচ্ছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে। ওকে, এরপর হচ্ছে আমরা তাহলে এই কোশ্চেন তো গতদিন আমরা করেছি, বুঝতে পেরেছেন কি? তার মানে হচ্ছে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন ছিল এখানে। তারপর একটু বলে দিই যারা নতুন আছেন, তাহলে আমরা কি নিব? একটা হচ্ছে ডু নিব, ডু এর পরে হচ্ছে সাবজেক্ট নিব, সাবজেক্টের পরে কি নিব? সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম নিব, বেস ফর্মটা হচ্ছে যেটা আছে এটাই ওয়াজ। তারপর হচ্ছে বাদ বাকি আর যেগুলো আছে মানে অবজেক্ট এক্সটেনশন আমরা যাই বলি না কেন এই সবগুলো হচ্ছে নিব, বাদ বাকি জায়গাতে সবগুলো বসায় দেব। ওকে, আচ্ছা এখন একটু দেখেন তো, এখন আপনাদের হচ্ছে ডিভাইসে কতজন দেখাচ্ছে একটু বলেন তো, আসলে কি অ্যাড হচ্ছে? 47 আমার মনে হচ্ছে। আমার এখানে 50 জন মানে আমার মনে হচ্ছে যে অ্যাড হচ্ছে। ওকে, তাহলে একটু দেখেন এখনো আসতেই আছে। সো এই কোশ্চেনটা হচ্ছে প্রথমে ইন্টারোগেটিভ মানে ইন্টারোগেটিভ মানে হচ্ছে ডু অথবা ডাজ এটা, তারপর সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা যে বাদ বাকি যে অংশগুলো থাকবে সেটা আপনাকে নিতে হবে। যদি কোনো কোশ্চেন না বুঝে থাকেন সঙ্গে সঙ্গে আমাকে কোশ্চেন করবেন, মানে আমার বলার শেষে আপনি হচ্ছে কোশ্চেন করেন, তাহলে আমি এই কোশ্চেনটা আরো বিস্তারিতভাবে বলে দেবো। এখন আমরা যে 4-5টা কোশ্চেন করলাম এখানে কি আপনাদের কোনো সমস্যা আছে একটু বলেন। কোনো সমস্যা নেই? আচ্ছা, আমরা মাত্র ঢুকলাম, আমাদের জন্য কিছু একটা করে। আর যারা মাত্র ঢুকছেন এই যে এই পর্যন্ত ক্লাস হয়নি, এটা আমি লাস্টের যে 10 মিনিট থাকে সেই 10 মিনিটে দেখাই দেবো ইনশাল্লাহ। 5 পর্যন্ত ক্লাস হয়েছিল, বাট নেটের প্রবলেমের কারণে হয়তোবা বা একজন একজন করে হচ্ছে নেক্সট দিন থেকে একজন একজন করে হচ্ছে অ্যাডমিট করব। অনেকে নতুন আসছে এই জন্য সমস্যা হচ্ছে। ওকে, যাক এরপর হচ্ছে আমরা 6 নম্বর কোশ্চেনটা একটু দেখি যে আই ডু দ্য ওয়ার্ক বাই দ্য টাইম, আই ডু দ্য ওয়ার্ক বাই দ্য টাইম। তাহলে উত্তরটা একটু দেখেন, একটু উত্তরটা দেখেন যে আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই দ্য টাইম। তাহলে বাই প্লাস যদি সময় থাকে তাহলে কি করতে হবে? ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি মনে আছে? যারা প্রথম থেকে তাহলে বুঝতে পেরেছেন, যারা হচ্ছে একটু প্রথম থেকে ক্লাস করছেন তাদের জন্য এগুলো অনেক ইজি হয়ে গেছে, তাই না? যেভাবে কোশ্চেন আসুক। জি বলেন। আচ্ছা, গত কালকে থেকে হচ্ছে গুগল মিটের একটু সমস্যা হচ্ছে, যদি নেক্সট দিনে যদি এরকম হয় তাহলে হচ্ছে গুগল মিট বাদ দিয়ে আমরা হচ্ছে জুমে ক্লাস করব যদি এরকম প্রবলেম ফেস করি। আর যদি মানে আমার মনে হচ্ছে যে একজন একজন করে করলে মানে হচ্ছে, আর সবাই যখন একসঙ্গে করছে তখন আর হচ্ছে না, এটাই মনে হচ্ছে। এখন তো আমার এখানে 52টা দেখাই। 59 প্লাস দেখায়, আমার এখানে হচ্ছে 52টা দেখাচ্ছে। ওকে, সমস্যা নাই। আপনারা কি নোট করছেন? একটু আমাকে বলেন, নোট করে নিচ্ছেন? ওকে, নোট করে নেবেন, যতগুলো ক্লাস হচ্ছে সবগুলো নোট করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর এরপরে তো হচ্ছে বইটা যখন আসবে তখন বইতে সব ব্যাখ্যা সহ দেওয়া থাকবে, প্লাস এর ছাড়াও আপনাদের যে বোর্ড কোশ্চিন তারপর আপনাদের টেস্ট পেপার কোশ্চিন ওই বই আছে, কোনো সমস্যা নাই। তো এই কোশ্চেনটা একটু দেখেন, বাই প্লাস সময় থাকলে ফিউচার পারফেক্ট টেন্স। সো ফিউচার পারফেক্ট টেন্স যদি হয় তাহলে আপনাকে কি বসাতে হবে? যে দেখুন উইল হ্যাভ, কি বসাতে হবে? উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে এখানে একটু দেখেন যে আমরা হচ্ছে আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই দ্য টাইম। তাহলে এটা মানে মিনিংটা কেমন আসবে একটু বলেন তো, এর মিনিংটা কেমন আসবে? আই উইল হ্যাভ অথবা হচ্ছে আই শ্যাল হ্যাভ, আপনি দুইটা ইউজ করতে পারবেন, এখানে উইলও ইউজ করতে পারবেন
আবার হচ্ছে শ্যালো ইউজ করতে পারবেন, যেহেতু আই আছে এস, আমি যত সময়ের মধ্যে কাজটা সম্পূর্ণ করব। তবে এখানে আমি হচ্ছে এস এইচ এ, সম্পূর্ণ করতে হবে, কারণ এটা কারণ এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টে পারফেক্ট। এটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট। তাহলে আমি সময়ের মধ্যে কাজটি, মানে আমি হচ্ছে যথাসময়ে বা সময়ের মধ্যে বা যথাসময় একই কথা, তাহলে আমি সময়ের মধ্যে কাজটি সম্পূর্ণ করে থাকবো। আমি সময়ের মধ্যে কাজটি বা আমি যথাসময়ে কাজটি সম্পূর্ণ করে থাকবো, এরকম আসবে। ওকে, এরপরে হচ্ছে আমরা আরেকটা সেন্টেন্সে চলে যাব। 7 নাম্বার সেন্টেন্সটা একটু দেখেন। আর এর মধ্যে হচ্ছে আমি মনে হয় ওগুলোকে হচ্ছে পার্সেন্টেন্স করি নাই, মানে আপনাদের হচ্ছে দাগেই দিই নাই। সো ক্লাস শেষে হচ্ছে একটু দাগেই দিব, ওখানে আরো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে। তো এই কোশ্চেনটা একটু দেখেন যে হোয়াট ইউ গো টু ড্রিঙ্ক নাও, মানে সেন্টেন্সটা দেখেই মনে হচ্ছে কি এটা হচ্ছে ভুল আছে, যে হোয়াট ইউ গো টু ড্রিঙ্ক নাও। তো মজার বিষয় হচ্ছে যারা ডাব্লিউএস কোশ্চেনগুলো পারেন বা ডাব্লিউএস কোশ্চেন যাদের জানা আছে তাদের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো অনেক ইজি হয়ে যাবে। আর ডাব্লিউএস কোশ্চেন যদি না জানা থাকে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, বাট ডাব্লিউএস কোশ্চেন করলে এটা আরো ইজি হতো। আর ডাব্লিউএস কোশ্চেন কিন্তু অনেক ইজি, ডাব্লিউএস কোশ্চেনটা হচ্ছে অনেক ইজি। তো এখানে একটু উত্তরটা দেখেন যে হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক নাও। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে নাও, মানে এখানে হচ্ছে আপনাকে কি করতে হবে, নাও দেখে করতে হবে। নাও মানে কি একটু বলুন তো, নাও অর্থ এখন। আচ্ছা, নাও অর্থ যদি এখন হয়, এখন এইখানে হচ্ছে আপনাকে কি করতে হবে, এখানে হচ্ছে ডাব্লিউএস যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ড তো দেওয়াই আছে। সো ডাব্লিউএস এর পরে যে স্ট্রাকচার আছে, ব্যাখ্যাটা একটু দেখেন, এই ব্যাখ্যা অনুসারে আপনাকে সাজাতে হবে। যদি ডাব্লিউএস ওয়ার্ড না থাকে তাহলে হচ্ছে আপনাকে ওই যেই টেন্সের যে স্ট্রাকচারগুলো আছে প্রশ্নবোধক করার জন্য সেটা দিয়ে স্ট্রাকচার দিয়ে আপনাকে সাজাইতে হবে। আর যদি প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে থাকে, ডাব্লিউএস ওয়ার্ড থাকে, তাহলে আপনাকে এই যে নিচের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনাকে করতে হবে। অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড প্রথমে থাকবে, তারপর একটা সাহায্যকারী ভার্ব, তারপর কি লাগবে, একটা সাহায্যকারী ভার্ব লাগবে, প্লাস হচ্ছে সাবজেক্ট লাগবে, প্লাস হচ্ছে V1 লাগবে, মানে সব ক্ষেত্রে V1 লাগবে। কিন্তু যদি হচ্ছে আইএনজি থাকে তাহলে শুধুমাত্র আইএনজি হবে, অর্থাৎ V.ing হবে, ING, যদি শুধু আইএনজি থাকে। সেন্টেন্সটাকে বুঝতে পেরেছেন? দুই একজন একটু বলেন, সেন্টেন্সটাকে বুঝতে পেরেছেন? আরেকবার হচ্ছে বলে দিব। ওকে, একটু মনোযোগ সহকারে শুনেন। যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আপনাদের ডাব্লিউএস কোশ্চেন করতে বলে তাহলে এই স্ট্রাকচার ফলো করতে হবে, অর্থাৎ ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস V1। অথবা যদি আপনার হচ্ছে ওই সেন্টেন্সের মধ্যে ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে V1 হবে না, সরাসরি ভার্বের সঙ্গে আইএনজি হবে, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস এক্সট্রা প্লাস হচ্ছে এক্সট্রা। সো এইভাবে বসাতে হবে। এবারে কি বুঝতে পেরেছেন না আরো সেন্টেন্স লিখে বুঝাইতে হবে? একটু বলেন। আচ্ছা, আপনি একটু দেখেন, আপনি দেখলে বুঝতে পারবেন। এখন প্রত্যেকটা সেন্টেন্সে আমরা হচ্ছে ইংলিশে যারা হচ্ছে একটু কথা বলতে পারি বা যারা কথা বলেন, ইংলিশে হচ্ছে দুইটা সিস্টেম যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু সচরাচর দেখা যাচ্ছে 70-80% আপনি কথা বলতে পারবেন। তো দুইটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রশ্ন করতে হবে আর একটা উত্তর দিতে হবে। তো আমরা সবাই কিন্তু হচ্ছে উত্তর দিতে পারি, বাট প্রশ্ন করতে গেলে একটু সমস্যা হয়। সবাই কম বেশি হচ্ছে উত্তর দিতে পারি। এখন আমি যদি বলি যে আপনি কোথায় যান, আপনি কোথায় যান, আপনি সরাসরি বলে দিবেন যে আই এম গোয়িং টু কলেজ, আই গো টু কলেজ। আপনি কি বলবেন? আই গো টু কলেজ বলে দিচ্ছেন, কিন্তু যে আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি। বাট প্রশ্নটা হচ্ছে কি যে আপনি বা তুমি কোথায় যাচ্ছ, তাহলে আপনি কোথায়, হোয়ার আর ইউ গোয়িং। তাহলে একটু লক্ষ্য করেন তো, দেখেন আমরা কিন্তু মুখস্থ পড়বো না, আমরা হচ্ছে বুঝে বুঝে পড়বো। আমরা করে কি মুখস্থ বলে ফেলছি, আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে মুখস্থ বলছেন যে হোয়ার আর ইউ গোয়িং। এখন আমি লিখলাম হচ্ছে, একটু লিখে দেখাই যে আই গো টু স্কুল, আই গো টু কলেজ, COLLEG কলেজ, আই গো টু কলেজ, আমি হচ্ছে কোথায় যাই, কলেজে যাই। ওকে, এইটাকে যদি আপনি হচ্ছে নিয়ে যান ইন্টারোগেটিভে, মানে ডাব্লিউএস কোশ্চেন করেন, ডাব্লিউএস কোশ্চেন যদি করেন তাহলে কি হবে একটু বলেন তো, দুই একজন বলেন যারা করতে পারেন। তাহলে এটাকে যদি ডাব্লিউএস কোশ্চেন করেন তাহলে কি হবে, মানে এই ধরনের কোশ্চেন কিন্তু আপনাদের থাকবে 5 মার্ক,
এই ধরনের কোশ্চেন থাকবে আপনাদের 5 মার্ক। যদি আপনি একবার বুঝে যান, মানে আমার ক্লাসটা যদি করেন, তাহলে এখান থেকে 5-এ 5 পাবেন, একদম গ্যারান্টি। তাহলে যে কেউ এনিওয়ান একজন বলেন, Where are you going? Where are you going? Where are you going? তাহলে WHERE, এটা তো হোয়ার আর ইউ গোয়িং, GOIN, গোয়িং। আচ্ছা, এটা কি ঠিক আছে? এটা হচ্ছে ছেলেদের, একটু কথা শুনেন, এখানে হচ্ছে আমরা হচ্ছে সমন্বিতভাবে ক্লাস করছি সবাই, মানে ফিমেল মেল, ছেলেরা এবং মেয়েরা। ছেলেরা হচ্ছে বলেন যে এটা হচ্ছে কি শিওর, মানে সঠিক, এটা কি ঠিক আছে? ঠিক নাই, ভুল আছে। এখন মেয়েরা, আচ্ছা ভুল হয়েছে, ওকে। আচ্ছা, এখানে এখন মেয়েরা বলেন তো এটা কি ঠিক আছে? তাহলে go হবে। Where are you going? আচ্ছা, আমি যে আপনাদের বললাম, একটু কথা শুনেন, আচ্ছা আমি বুঝতে পেরেছি আপনাদের অবস্থা, একটু কথা শুনেন। আমি যে আপনাদের বললাম যে আপনারা হচ্ছে যেটা পড়েছেন, এতদিন থেকে পড়ে আসছেন, আপনারা হচ্ছে মুখস্থ করে আসছেন। কি করে আসছেন? মুখস্থ করে আসছেন। সো মুখস্থ করে আসার কারণে এখানে আপনি বলছেন যে হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং মানে কি? আপনি কোথায় যাচ্ছেন? তাহলে আমাকে এই সেন্টেন্সটা কি করতে হতো? সেন্টেন্সটা করতে হচ্ছে যে আই অ্যাম গোয়িং, GOING, গোয়িং, GOING, গোয়িং টু কলেজ, COLLEG, কলেজ। তাহলে এটা যদি আমি লিখতাম যে আই এম গোয়িং টু কলেজ, তাহলে আপনি এটা করতে পারতেন যে হোয়ার আর ইউ গোয়িং টু। তাহলে আগের সেন্টেন্স অনুসারে কি হবে? ডু আই কলেজ। কেন হবে? এখানে হচ্ছে, আচ্ছা, Where do you go? হোয়ার ডু ইউ গো। এখন একটু দেখেন তো, আমরা এই স্ট্রাকচার যদি মিলাই, এটা যদি মিলাই, যদি এরকম হয় যে আই গো টু কলেজ, আমি কোথায় যাই? কলেজে যাই। কোথায় যাই? কলেজে যাই। তাহলে এইটা এই পর্যন্ত প্রশ্ন করলেন, কি পাইলেন? হোয়ার পাইলেন। আচ্ছা, একজন আসছে, আগে অ্যাডমিট করে নেই। তাহলে একটু মনোযোগ সহকারে শোনেন, এটা হচ্ছে WH কোশ্চেনের কাজে লাগবে। WH কোশ্চেন আপনাদের 5 মার্ক আছে এবং ক্লাস করলে 5-এ 5 পাবেন নিঃসন্দেহে। সো এখানে একটু শিখে নেন, যেহেতু একটা কোশ্চেন আমরা পেয়ে গেছি। সো টু কলেজ মানে কি? কোথায়। তাহলে হোয়ার, আমরা হচ্ছে কি বসাবো? হোয়ার। তো WHERE, হোয়ার। তাহলে হোয়ারের প্রশ্নটা আমরা পেলাম কোথায়? টু কলেজ। এখন বিষয় হচ্ছে যে সাহায্যকারী ভার্ব আমরা বুঝি কি? যে আম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, এগুলা। ডু ডাজও কিন্তু হচ্ছে সাহায্যকারী হিসেবে কাজ করে। ডু ডাজও কি হিসেবে কাজ করে? সাহায্যকারী হিসেবে কাজ করে। যদি এরকম আপনাদের সেন্টেন্সে না থাকে, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ না থাকে, তাহলে যদি সেন্টেন্সটা হয় প্রেজেন্ট ইনফিনিট, তাহলে এই সেন্টেন্সটা দেখেন তো প্রেজেন্ট ইনফিনিট না? আই গো টু কলেজ, আমি কলেজে যাই। তাহলে আপনাকে নিতে হবে কি? ডু অথবা ডাজ নিতে হবে। তাহলে এই গো এর জন্য আপনাকে কি নিতে হবে? ডু অথবা ডাজ নিতে হবে। এখন দেখেন তো, এখন আপনি এখানে আই আছে, এখানে একটু লক্ষ্য করেন, দেখেন লেখা আছে হচ্ছে আইলা। তাহলে আই যদি হয়, তাহলে এখানে ডু নিব না ডাজ নিব? অবশ্যই ডু নিব, তাই না? এখন আই না হয়ে অথবা যদি আমি এখানে হচ্ছে হি দিতাম, তাহলে কি হতো? তাহলে আই না হয় যদি আমি হি দিতাম, তাহলে কি হতো? অথবা হচ্ছে ডাজ হতো। সো এখানে হি নাই, সো এখানে আই আছে, আমরা হচ্ছে আই। তাহলে হোয়ার ডু এর পরে হচ্ছে আইটা হচ্ছে কি? এখন কি করতে হবে? আমাকে সাবজেক্ট লিখতে হবে। তাহলে আইটা কি হবে? তাহলে অবশ্যই ইউ হবে, কারণ আমি কাউকে প্রশ্ন করছি। তাহলে আইটা উল্টো যে কি হবে? ইউ। আমি তোমাকে বলছি, আমি আপনাকে বলছি যে হোয়ার ডু ইউ, তাহলে ইউটা নিয়ে চলে আসলাম যে ওয়াই ও ইউ। তাহলে হোয়ার ডু ইউ, ইউ এর পরে হচ্ছে দেখেন তো সাবজেক্টের পর কি লেখা আছে? V1 লেখা আছে না এখানে? এই যে V1। ওকে, তাহলে V1টা এখানে কি ছিল? গো। এরপরে হচ্ছে গোটা বসায় দেন, তারপরে হচ্ছে গোটা বসায় দেন, গো। আচ্ছা, গো এর পরে হচ্ছে বাকি আর কিছু আছে কি নেওয়ার মতো? আর কি বাকি কিছু আছে এখানে নেওয়ার মতো? বাদ বাকি আর তো নাই, কারণ টু কলেজের জন্যই তো আমরা হচ্ছে হোয়ারটা নিয়েছি। সো এটা বাদ, এটা তো দরকার নাই। তাহলে হোয়ার ডু ইউ গো, আপনি কোথায় যাচ্ছেন? এখন দেখেন, যদি এই প্রশ্নটা করি যে আই এম গোয়িং টু কলেজ, আমি কলেজে যাচ্ছি, তাহলে প্রশ্নটা হবে WH কিরকম? যে হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন? ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? একটু কথা বলেন। ওকে, তাহলে WH কোশ্চেনটা কিন্তু এরকম। তাহলে WH কোশ্চেনটা কেমন? WH কোশ্চেনটা সেম হচ্ছে এরকম।
এখন এই ধরনের কোশ্চিন যদি আপনাদের থাকে, যে কোনো কোশ্চিন, ডাব্লিউএস কোশ্চিন, তাহলে অনায়াসে কিন্তু মনে হয় করা সম্ভব। এখন এই কোশ্চিনটাই সাপোজ যদি আমি হচ্ছে এরকম বলি যে I went WENT I went to college COLLEG কলেজ। কারণ কোশ্চিন যে একরকম হবে না, জাস্ট আপনাকে এটা বুঝেই লিখতে হবে। কোশ্চিন কোনোদিনই আপনি কমন পাবেন না, মানে একই নিয়মের মধ্যে কোশ্চিন হবে। আর বোর্ড কোশ্চিন থেকে কিছু কোশ্চিন থাকবেই, সেটা হচ্ছে একই কোশ্চিন যেহেতু আসে বারবার। সো এইখানে হচ্ছে একটু দেখেন যে I went to college, এটাকে যদি ডাব্লিউএস কোশ্চিন করেন তাহলে কি হবে একটু বলেন তো। তাহলে এখানে হচ্ছে টু কলেজের জন্য কি আসবে, হোয়ার আসবে, WHERE, হোয়ার। হোয়ারের পরে হচ্ছে এখানে একটু লক্ষ্য করেন, দেখেন কি লেখা আছে, এখানে হচ্ছে ওয়েন্ট লেখা আছে। সো এখানে যদি আমরা হচ্ছে গো এর জন্য লিখতে পারি হচ্ছে ডু বা ডাস, তাহলে ওয়েন্টের জন্য কি নিব, ডিড নিব। তাহলে ওয়েন্টের জন্য কি নিব, ডিড নিব। ওকে, আমরা হচ্ছে ডিডটা নিয়ে নিলাম। ডিডের পরে হচ্ছে কি, হোয়ার ডিড ইউ, তারপর হচ্ছে এখানে কি হবে বলেন, এখানে কি ভার্বের বেস ফর্ম আসবে। এই যে এখানে ভার্বের বেস ফর্মটা কি ছিল, বেস ফর্মটা হচ্ছে ওয়েন্টের বেস ফর্ম হচ্ছে গো, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যাই হোক, আমি কি বুঝাইতে পারছি? ওকে, অসংখ্য ধন্যবাদ। মানে আমি এই কথাটা বারবার বলি এই কারণে যে আসলে বুঝতে পারছেন কিনা, মানে অনেকে আছে হচ্ছে এত ইজি করে বোঝানোর পরেও বুঝতে পারে না। মানে আমার মনে হয় যে তাদের ছাত্র বা ছাত্রী থাকা দরকার আর নাই যদি এই ক্লাসগুলো না বুঝতে পারে। বিষয়টা হচ্ছে এরকম, হয় সংসার করতে হবে, নাহলে বিজনেস করতে হবে, মানে অন্য কিছু একটা করতে হবে, আদার অন্য কাজ করতে হবে। কারণ এত ইজি ক্লাস যদি বোঝার ক্ষমতা না থাকে তাহলে আপনি চাকরির বাজারে বা কোথাও যে কোনো জায়গাতে যে আপনি চান্স পাবেন না। বিষয়টা হচ্ছে এরকম। আর এখন বাংলাদেশ না 7 নাম্বার থেকে শুরু করি নাই, শুরু করছি হচ্ছে 6 নাম্বার থেকে। মানে 1 আর 5 হয়েছিল, বাট 6 নাম্বার থেকে শুরু হয়েছে। যারা ক্লাস পান নাই তাদের হচ্ছে লাস্টে ওই কয়েকটা আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এইটাকে আমরা বুঝতে পেরেছি, 7 নাম্বার কোশ্চেনটা বুঝতে পেরেছি, একটু বলেন। জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি, ইংলিশে বলেন জি স্যার বুঝছি। তাহলে yes sir I can understand, yes sir I am understand, yes sir I understand। মানে কে কি বললেন, আন্ডারস্টুড। ওকে, যাই হোক, আমরা হচ্ছে এর পরের কোশ্চেনে চলে যাব। এরপরের হচ্ছে 8 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন। 8 নাম্বার কোশ্চেনটা হচ্ছে, এই কোশ্চেনটা আপনাদের বারবার পরীক্ষাতে আসছে। সেম এখান থেকে 2 ধরনের কোশ্চেন হয়। এখান থেকে কত ধরনের কোশ্চেন হয়, এখান থেকে হচ্ছে আপনাদের 2 ধরনের কোশ্চেন হয়। আগের কোশ্চেনগুলোতে হচ্ছে মার্কিং করা হয়নি, পার্সেন্টেজ দেওয়া হয়নি। সো এটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে দিলাম। পার্সেন্টেজ কই, কিবোর্ডে পার্সেন্টেজ হারাই ফেললাম, পাইছি। তো এখানে হচ্ছে একটু দেখেন যে দে আর গোয়িং টু ওপেন এ শপ, দে আর গোয়িং টু ওপেন এ শপ, ওপেন আ শপ। সো এর উচ্চারণ কোনো সময় এ হয় না, আ হয়। তো এখানে একটু লক্ষ্য করেন যে উত্তরটা হয়েছে দে আর গোয়িং টু ওপেন আ শপ। তাহলে এখানে কি ভুল আছে কোনো জায়গাতে? তাহলে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, টু এর পরে হচ্ছে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। বাট এইখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে ব্যাখ্যাটা দেওয়া আছে, ব্যাখ্যাটা একটু পড়েন তো, ব্যাখ্যাতে কি লেখা আছে? তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, উদ্দেশ্য অর্থ বোঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, মানে উদ্দেশ্য অর্থ বোঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। তো এখানে হচ্ছে আর একটা সেন্টেন্স আছে, সেটা হচ্ছে একসঙ্গে দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন এই সেন্টেন্সটা সহ। ওকে, এখন দেখেন তো এখানে হচ্ছে আর একটা সেন্টেন্স আছে, আই স হিম গো, আই স হিম গো এইখানে। সো উত্তরটা একটু দেখেন যে আই স হিম গোয়িং, আই স হিম গোয়িং। ব্যাখ্যাটা একটু দেখেন যে উদ্দেশ্য অর্থ না বোঝালে,
মানে সেন্টেন্সে উদ্দেশ্য অর্থ না বোঝালে কি হবে? ভার্বের সঙ্গে আইএনজি হবে, ভার্বের সঙ্গে আইএনজি হবে। আর যদি কোনো সেন্টেন্সে উদ্দেশ্য বোঝায় তাহলে কি হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। ওকে, তো এইখানে হচ্ছে একটা বিষয় হলো যে দে আর গোয়িং টু ওপেন এ শপ। উদ্দেশ্য অর্থ বোঝালে যদি কোনো সেন্টেন্সে উদ্দেশ্য বোঝায় তাহলে কি হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। এই যে এটা হবে, দেখেন এখানে আপনি পড়লে বুঝতে পারবেন। দে আর গোয়িং টু, তারা হচ্ছে যাচ্ছে, মানে যাচ্ছে কোথায়? টু ওপেন আ শপ, একটা হচ্ছে দোকান খোলার জন্য, তাই না? তারা একটি দোকান খুলতে যাচ্ছে, সো এটা একটা উদ্দেশ্য আছে, তারা হচ্ছে কাজ করতে যাচ্ছে, দোকান খুলতে যাচ্ছে। সো যদি এরকম কাজ করা বোঝায় কোনো সেন্টেন্স দ্বারা, কোনো উদ্দেশ্য আছে, সেখানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। আর যদি হচ্ছে কোনো উদ্দেশ্য নাই, পরের সেন্টেন্সটা দেখেন যে আই স হিম, আমি তাকে দেখেছিলাম, গো মানে যাইতে, আই স হিম গোয়িং, এখানে কোনো উদ্দেশ্য নাই, সে কোথায় যাচ্ছে সেখানে কোনো উদ্দেশ্য নাই। তাহলে একই, এখানে হচ্ছে আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে একই সেন্টেন্সের মধ্যে হচ্ছে দুইটা ভার্ব থাকবে। কয়টা ভার্ব থাকবে? আপনি যদি পড়ে বুঝতে না পারেন, হ্যাঁ যদি পড়ে বুঝতে না পারেন তাহলে একটু লক্ষ্য করবেন যে একই সেন্টেন্সের মধ্যে দুইটা ভার্ব থাকবে। এই যে একটা ভার্ব, এই যে একটা ভার্ব, দুইটা ভার্ব থাকবে। সো দুইটা ভার্ব যদি থাকে তাহলে হয় টু প্লাস ভি ওয়ান হবে, আর না হলে কি হবে? আর না হলে হবে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে আপনার যদি প্রশ্নটা পড়ে বুঝতেও না পারেন, এই কোথায় যেন হচ্ছে, কোথায় যেন মনে হচ্ছে যে কুত্তা ডাকাডাকি করছে, সেইটা একটু মিউট করেন। হ্যাঁ, এই কুত্তার বাচ্চা কিন্তু ফুটফুটে সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, ওকে ওকে একটু বলেন ভাই, হচ্ছে আমি এখন ক্লাসে আছি। হ্যাঁ, এখন ডাকিস না, তোরা সুন্দর আছিস, সুন্দর থাক। তাহলে এই কোশ্চেন গুলোকে আমরা বুঝতে পারলাম। 8 আর 9 কি বুঝতে পেরেছি? একটু বলেন তো। ওকে, এরপরে হচ্ছে এই সেন্টেন্স গুলো করার পরে হচ্ছে আমরা যখন বোর্ড কোশ্চেনে যাব তখন দেখবেন যে আপনি নিজে নিজেই করতে পারছেন। বিষয়টা হচ্ছে এরকম বোর্ড কোশ্চেনে। সো এরপর হচ্ছে আমরা 10 নম্বর কোশ্চেনটা দেখি একটু। 10 নম্বর কোশ্চেন, হি নট ইয়েট ফিনিশ দ্য ওয়ার্ক। হি নট ইয়েট ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে এখানে নিয়মটা হচ্ছে ইয়েট। এই ইয়েট মানে হচ্ছে তথাপি, এখন, এরকম বোঝায়, তবুও এরকম বোঝায়। সো উত্তরটা একটু দেখেন যে হি হ্যাজ নট ইয়েট ফিনিশড দ্য ওয়ার্ক, তাহলে হি হ্যাজ নট ইয়েট ফিনিশড দ্য ওয়ার্ক। সো এখানে একটু দেখেন ব্যাখ্যাটা দেখেন যে ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনি কি শিখেছেন, কি স্ট্রাকচার শিখেছেন একটু বলেন। তাহলে হ্যাভ হ্যাজ প্লাস হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হিয়ের পর আমরা কি বসাবো? এই যে হিয়ের পর আমরা হ্যাজ বসাবো, হিয়ের পর আমরা হ্যাজ বসাবো। তারপর হচ্ছে যেহেতু এই সেন্টেন্সটা ইয়েট লেখা আছে সো এখানে হচ্ছে ফিনিশ আছে, ফিনিশড করে দেবো। কি করে দেবো? ফিনিশড করে দেবো। ওকে, তাহলে এটা হচ্ছে বাংলাটা কি আসবে একটু বলেন তো। যদি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট করেন, প্রেজেন্ট পারফেক্ট বাংলাটা কি? এখনো কাজ, মানে কাজটি সম্পূর্ণ করি নাই। তাহলে হি হ্যাজ নট ইয়েট ফিনিশড দ্য ওয়ার্ক, মানে এই হি মানে হচ্ছে কি? সে বা তিনি, মানে হি হচ্ছে সে বা তিনি, তাই না? তাহলে তিনি এখনো বা সে এখনো কাজ শেষ করেননি, তিনি এখনো কাজ শেষ বা সে এখনো কাজ শেষ করেননি। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হচ্ছে কি? কোনো একটা কাজ হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনো বর্তমানে বিদ্যমান, সেটা এখনো আছে, তার মানে এটাই হচ্ছে তিনি এখনো কাজ শেষ করেননি, মানে কি? সেই কাজটা এখনো পড়ে রয়েছে। তাহলে কোনো একটা কাজ বর্তমানেও আছে, যেটা পূর্বেও ছিল, বর্তমানেও আছে। এরপরে হচ্ছে দেখেন আপনার হচ্ছে 11 নম্বর কোশ্চেন একটু যাই আমরা। 11 নম্বর কোশ্চেনটা দেখেন যে আই জাস্ট হ্যাভ এ স্ন্যাক। তাহলে এই কোশ্চেনটা একটু দেখেন।
উত্তরটা দেখেন যে আই জাস্ট হ্যাভ হ্যাড এ স্ন্যাক। সো অন্যভাবে যদি আমরা করি তাহলে এটা হবে আই হ্যাভ জাস্ট হ্যাড এ স্ন্যাক। ব্যাখ্যাটা হচ্ছে যে জাস্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাও সেম একই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে যে স্ট্রাকচার হয় সেটা, তাহলে আমরা হচ্ছে হ্যাভের পরে দেখেন এখানে কি আছে, হ্যাড আছে। তাহলে এখানে হ্যাডটা কোত্থেকে পাইলেন আপনি একটু বলেন তো, হ্যাডটা কোত্থেকে পাইলেন? তাহলে হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, মানে হ্যাভ হ্যাড হ্যাড দুইটা ফর্ম হচ্ছে হ্যাভই, যার কারণে হচ্ছে এখানে হ্যাভ আছে। সো হ্যাভে একটা হ্যাভ, এই হ্যাভ কোথায় পেলাম? এই হ্যাভ হচ্ছে আমরা টেন্স থেকে নিয়ে আসলাম। এই হ্যাভটা আমরা হচ্ছে কোথা থেকে নিয়ে আসলাম? টেন্স থেকে নিয়ে আসলাম। হ্যাঁ, আর হচ্ছে এই হ্যাডটা আমরা কোথা থেকে পেলাম? এই হ্যাডটা হচ্ছে এই হ্যাডটা পেলাম আমরা, এই হ্যাডটা হচ্ছে এই হ্যাড হয়েছে, তাই না? ওকে, তাহলে আমরা যদি এইভাবে লিখতে না পারি তাহলে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারবো যে আই হ্যাভ জাস্ট হ্যাড এ স্ন্যাক। তাহলে এর বাংলাটা কি আসবে? এটা একটা প্রবাদ বাক্যের মতো আর কি। এটা হচ্ছে এই SNAC কে স্ন্যাক মানে কি? এই স্ন্যাক হচ্ছে জল খাবার, এটা হচ্ছে সাপ না, এটা হচ্ছে জল খাবার। তাহলে এটা হচ্ছে জল খাবার। তাহলে আই হ্যাভ জাস্ট হ্যাড এ স্ন্যাক, হালকা খাবার, জল খাবার। তাহলে আমি সবেমাত্র কি করেছি? জল খাবার, যেহেতু খেয়েছি, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট আছে, মানে কি তার ফল এখন বর্তমানে বিদ্যমান আছে। সো আমি সবেমাত্র জল খাবার বা আমি সবেমাত্র হালকা খাবার খেয়েছি। ওকে, সেন্টেন্সটা কি বুঝতে পেরেছেন? একটু বলেন। ওকে, এরপর হচ্ছে আরেকটা দেখেন, এটা আরেকটা কোশ্চেন আমরা পেয়েছি। এই যে দেখেন কোশ্চেন মার্ক দেওয়া আছে, লাস্টে দেওয়া আছে হচ্ছে কোশ্চেন মার্ক। তো এখানে একটু দেখেন যে ইউ ইভার বি টু কক্সেস বাজার, উত্তরটা হচ্ছে হ্যাভ ইউ ইভার বিন টু কক্সেস বাজার। এই বিনটা হচ্ছে কি একটু বলেন তো? বিন, বিনটা হচ্ছে ভার্বের, তাহলে বি হচ্ছে এখানে কি হিসাবে কাজ করেছে? এই বিটা হচ্ছে একটা ভার্ব, বিটা হচ্ছে একটা ভার্ব। সো এখানে হচ্ছে বিটা ভার্ব হিসেবে কাজ করেছে। সো এখানে একটু উত্তরটা দেখেন, ব্যাখ্যাটা দেখেন যে ইভার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এটা হচ্ছে কিসে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাই না? আচ্ছা, এটা কে স্ক্রিন শেয়ার করলো? তো ঝামেলা ফেলাই দিল আমাকে। এই আলমগীর ভাই হচ্ছে মাঝে মধ্যে স্ক্রিনটা শেয়ার করে দেন। আলমগীর ভাই কই? আলমগীর ভাইটা কই? আলমগীর ভাইকে হচ্ছে কিক মারতে হবে। মানে এরা কি বুঝে না আসলে, মানে কখন কি করতে হবে? তবে কেউ যদি হচ্ছে স্ক্রিন শেয়ার করে সেক্ষেত্রে হচ্ছে আমার স্ক্রিনটা ছোট হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে আবারও আমাকে হচ্ছে আলমগীরের হচ্ছে বের করে দিতে হবে ক্লাস থেকে। উনি হচ্ছে ক্লাস, ভাই আলমগীর ভাই একটু লিভ নেন, আলমগীর ভাই একটু লিভ নেন। স্টপ করছে, দেখেন তো এখন কি স্লাইডটা দেখা যায়? একটু বলেন। ওকে, এখানে একটু দেখেন 12 নম্বর কোশ্চেনটা। 12 নম্বর কোশ্চেন কি বুঝতে পেরেছেন? যে এটা হচ্ছে প্রশ্নবোধক আছে। প্রশ্নবোধক আছে মানে কি? আপনাকে হচ্ছে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ইন্টারোগেটিভ করলে কি আসবে? হ্যাভ অথবা হ্যাজ সামনে আসবে। সো এখানে যত ইউ আছে, ইউ এর জন্য আমরা কি নিলাম? হ্যাভটাকে সামনে নিলাম, হ্যাভটাকে সামনে নিলাম। তাহলে এটার হচ্ছে বাংলাটা কি আসবে একটু বলেন তো? 12 নম্বরের বাংলাটা কি আসবে?
আপনি কি কখনো কক্সবাজারে গিয়েছেন, মানে গেছেন এরকম? যেহেতু হচ্ছে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? হ্যাঁ, তুমি কি কখনো কক্সবাজারে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, গিয়েছো? তাহলে তুমি কি কখনো বা আপনি কি কখনো কক্সবাজারে গিয়েছেন এরকম আসবে, তাই না? ওকে, এর পরের সেন্টেন্স আমরা চলে যাব, পরেরটা একটু দেখি। 13 নম্বর কোশ্চেনটা দেখেন, আই ক্যান নট হেল্প লিসেন টু দেম। উত্তরটা হচ্ছে আই ক্যান নট হেল্প লিসেন টু দেম। তাহলে এখানে একটু ব্যাখ্যাটা দেখেন যে ক্যান নট যদি থাকে, ক্যান নটের পরে আপনাকে কি করতে হবে? ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে। তাহলে যেখানে আপনারা হচ্ছে ক্যান নট পাবেন, কুড নট পাবেন, শুধু ক্যান নট না, যদি কুড নটও পান তাহলে কুড নটের পরেও কিন্তু হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে। সো এখানে হচ্ছে, তাহলে এটার বাংলাটা কি আসবে একটু বলেন তো, বাংলাটা কি আসবে? আমি তাকে শুনতে সাহায্য করতে পারি। আমি তাকে শুনতে সাহায্য করতে পারি। আমি তাদের শুনতে সাহায্য করতে পারি। আমি তাদের কথা শুনে সাহায্য করতে পারি। শুনতে না, কথা শুনে। আমি তাদের কথা শুনে, আমি তাদের কথা শুনে সাহায্য করতে পারি না, যেহেতু ক্যান নট লেখা আছে। তাহলে আমি তাদের কথা শুনে সাহায্য করতে পারি না, বিষয়টা হচ্ছে এরকম, বিষয়টা হচ্ছে এরকম। সো এরপরে হচ্ছে আমরা চলে যাব, এই কোশ্চেনে চলে যাচ্ছি, আর হচ্ছে 10 মিনিট আছে। পরের কোশ্চেনটা একটু দেখেন তো, 14 নম্বর কোশ্চেনটা একটু দেখেন, যে আই ডোন্ট মাইন্ড হ্যাভ সাম ফুডস। সো এখানে হচ্ছে একটু লক্ষ্য করেন তো, এখানে যে মাইন্ড কথাটা লেখা আছে, মাইন্ড, ওকে, এটা একটু দেখেন, ব্যাখ্যাটা একটু দেখেন, যে মাইন্ড প্লাস হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি এই কথাটা লেখা থাকে, মাইন্ড এই ওয়ার্ডটা লেখা থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? তারপরের যে ভার্বটা থাকবে সেই ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে। তাহলে উত্তরটা কি হবে? আই ডোন্ট মাইন্ড হ্যাভিং সাম ফ্রুটস। আই ডোন্ট মাইন্ড হ্যাভিং সাম ফ্রুটস। তাহলে এইটার হচ্ছে বাংলা মিনিংটা কি আসবে একটু বলেন তো, যে আই ডোন্ট মাইন্ড হ্যাভিং সাম ফ্রুটস বাংলা মিনিংটা কি আসবে? একটু স্পষ্ট করে বলেন, কিছু ফল খেতে, মানে কিছু ফল খেতে আমার আপত্তি নেই, কিছু ফল খেতে আমার কোনো আগ্রহ নেই। তাই আগ্রহ নেই না আপত্তি নেই? আচ্ছা, যেখানে হচ্ছে সাউন্ড হচ্ছে সেখানে হচ্ছে আপনারা একটু মিউট করেন, তাছাড়া হচ্ছে ক্লাসের সমস্যা হবে। ওকে, এরপরে হচ্ছে কোশ্চেনটা আমরা দেখবো, 15 নাম্বার কোশ্চেনটা দেখেন। এই 15 নাম্বার কোশ্চেনটা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, মানে এইখান থেকে হচ্ছে অনেকভাবে আপনাদের কোশ্চেন এক্সামে আসে। সেটা হচ্ছে আমি 99.99% দিয়ে দিলাম, সেটা একটু আপনারা হচ্ছে 7 স্টার অথবা 5 স্টার দিয়ে দাগাই নেবেন, 7 স্টার দিবেন। সো এখানে একটু দেখেন যে আই আনসার্ড থ্যাঙ্ক হার, তাহলে প্রশ্নটা হচ্ছে আই আনসার্ড থ্যাঙ্ক হার। সো এখানে হচ্ছে উত্তরটা হচ্ছে আই আনসার্ড থ্যাঙ্কিং, মানে থিঙ্কিং হার। সো এটা হচ্ছে উত্তর। তাহলে এটার বাংলাটা কি আসবে একটু বলেন তো, বাংলাটা কি আসবে? তাহলে আই আনসার্ড থিঙ্কিং হার, এটা হচ্ছে বাংলাটা এরকম আসবে যে আমি তাকে ধন্যবাদ দিয়ে উত্তর দিলাম, আমি তাকে ধন্যবাদ দিয়ে উত্তর দিলাম। তো এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে এখানে দেখেন, কিছু ওয়ার্ড কিন্তু আমি লিখে রেখেছি, যেমন হচ্ছে আনসার্ড, মানে আনসার থেকে আনসার্ড, তারপর হচ্ছে ওর, তারপর হচ্ছে এনজয়। আমি একটু কালারিং করে দিই আপনাদের, তাহলে দেখতে আরো সুবিধা হবে। দেখেন লেখা আছে আনসার, ওর, এনজয়, অ্যাডমিট, রিক্স, সাজেস্ট, স্টপ, ফিনিশ, কিপ, মেনশন, মিস, আন্ডারস্ট্যান্ড, কনসিডার, পোস্টফোন, প্র্যাকটিস, টলারেট ইত্যাদি ওয়ার্ডের পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে। তাহলে বুঝতে পারছেন এই কোশ্চেনটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখানে কতগুলো ওয়ার্ড আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, প্রায় হচ্ছে 14-15টা ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলোর পরে হচ্ছে সবসময় কি বসে? ভার্বের সঙ্গে আইএনজি বসে। ওকে, তো এখানে হচ্ছে একটু দেখেন যে বাংলাগুলো দেওয়া আছে, যে আনসার্ড হচ্ছে উত্তর দেওয়া,
আর এই ওর্থ হচ্ছে মূল্য বা যোগ্য, এরকম কিছু বোঝায়। সো এটা হচ্ছে, এটা কি কোশ্চেনটা কি নোট করেছেন? একটু বলেন, নোট করেছেন? নোট করা কি শেষ? অনেকগুলো লেখা আছে কিন্তু নোট করা কি শেষ? শেষ হলে একটু বলেন। ও স্ক্রিনশট নিয়েছেন, পরে নোট করবেন। ওকে, তাহলে এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নেন। এটা যে আনসার, উত্তর দেওয়া, অর্থ হচ্ছে মূল্য, এনজয় হচ্ছে উপভোগ করা, এখান থেকে হচ্ছে, হ্যাঁ এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নেন। আমি হচ্ছে একটু কালারিং দিই, আপনাদের হচ্ছে সুবিধা হবে। তারপরে অ্যাডমিট, এই অ্যাডমিট মানে হচ্ছে কি স্বীকার করা বা কাউকে হচ্ছে গ্রহণ করা। এই অ্যাডমিট মানে হচ্ছে কি কাউকে গ্রহণ করা। তারপর হচ্ছে রিস্ক হচ্ছে ঝুঁকি নেওয়া, রিস্কটা হচ্ছে কি ঝুঁকি নেওয়া। তারপর হচ্ছে সাজেস্ট হচ্ছে কি পরামর্শ দেওয়া, মানে কিছু বলা। সাজেস্টটা হচ্ছে কিছু বলা বা পরামর্শ দেওয়া, এই ধরনের। এরপরে হচ্ছে স্টপ মানে থামা, এটা আমরা জানি। স্টপ হচ্ছে থামা বা থামানো। তারপর হচ্ছে দেখেন ফিনিশ হচ্ছে আমরা জানি, ফিনিশ হচ্ছে শেষ বা শেষ করা, যেহেতু ভার্ব ফিনিশ, এটা হচ্ছে শেষ করা। এরপর হচ্ছে কিপ মানে হচ্ছে রাখা। তাহলে এখানে যতগুলো ওয়ার্ড লেখা আছে সবগুলোই তো ভার্ব, তাই না? সবগুলো কি? সবগুলো হচ্ছে ভার্ব। তাহলে এইখানে আপনারা যেটা শিখলেন, মানে এই ওয়ার্ড ছাড়াও আরেকটা কথা কিন্তু এখানে আছে। আগে এগুলো স্ক্রিনশট দিয়ে নেন। আরেকটা কথা এখানে আছে, সেটা হচ্ছে যে আমরা কখন ভার্বের সঙ্গে আইএনজি করব। সো মিস হচ্ছে মিস করা, আন্ডারস্ট্যান্ড বোঝা, কনসিডার। এই কনসিডার মানে কি? বিবেচনা করা। কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা। তারপর হচ্ছে প্র্যাকটিস। এই প্র্যাকটিস কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে PRACTISC প্র্যাকটিস, আর একটা হচ্ছে PRACTIC প্র্যাকটিস। এই প্র্যাকটিস, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অনুশীলন করা, এটা হচ্ছে ভার্ব। ওকে, তাহলে এই যে সেন্টেন্সটা আমরা দেখলাম, এটা কি নিয়েছেন? একটু বলেন তো, সবগুলো কি নিয়েছেন? তারপর হচ্ছে টলারেট। এই টলারেট হচ্ছে সহ করা, মানে সহ্য করা। একটু কথা বলেন, সবগুলো নিয়েছেন? ওকে, তাহলে দেখেন মূল, একটু কথা শুনেন, মূল যেই, একটু কথা শুনেন, এটা একটু শুনেন। যারা হচ্ছে এই যে 15 নম্বর কোশ্চেনে এখানে 14-15টা যে ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো যারা শিখলেন, এই প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে ভার্ব, প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে কি ভার্ব। তাহলে এই ওয়ার্ডগুলো ছাড়াও যদি আপনাদের এক্সামে অন্য কোনো ভার্ব চলে আসে, অর্থাৎ যদি এরকম হয় যে VERB ভার্ব, একটু কথা শুনেন, VERB ভার্ব, এই ভার্ব প্লাস হচ্ছে এরপরে যদি আপনাদের হচ্ছে ব্র্যাকেট থাকে, ভার্ব প্লাস হচ্ছে কি থাকে? ব্র্যাকেট থাকে। তো নো, একটার সঙ্গে আইএনজি নয়, দুইটা ভার্ব থাকতে পারে। তাহলে একটার সাথে হবে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা হবে কি ভার্বের সঙ্গে আইএনজি। আর যদি পাশাপাশি দুইটা ভার্ব থাকে, এরকম পাশাপাশি দুইটা ভার্ব থাকে, তাহলে পরের ভার্বের সঙ্গে আপনি কি করবেন? পরের ভার্বের সঙ্গে ডট আইএনজি করে দিবেন, এটা হয়ে যাবে। তাহলে পরের ভার্বের সঙ্গে হচ্ছে ডট হচ্ছে কি করব? আইএনজি করব, ডট হচ্ছে আইএনজি, তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তাহলে পাশাপাশি দুইটা ভার্ব থাকলে পরের ভার্বের সঙ্গে কি করে দিবেন? পরের ভার্বের সঙ্গে আইএনজি করে দিবেন। ওকে, যাই হোক, আজকে হচ্ছে আমরা 15 পর্যন্ত রাখি, আরো 3 মিনিট আছে সামনের দিকে।